আমন্ত্রণ দেশ জনপদ লাইভে স্বাগত জানাচ্ছি জ্যোতি সরওয়ার। গেল বছরের তুলনায় শুল্ক কম হওয়ায় বগুড়ায় খেজুরের দাম কম। এ নিয়ে পঞ্চগড়ে নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে আমাদের সাথে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী, কথা বলবো তার সাথে। ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানাবেন। শুভ সকাল আপনাকে। আপনি জানেন যে আগামীকাল থেকে মুসলমান ধর্মাবলম্বীর সবচেয়ে যে বড় উৎসব সেটি হচ্ছে রমজান শুরু হচ্ছে। সেই রমজান শুরু হতে না হতেই কিন্তু আসলে আজকে সকালের বাজার যদি আপনাকে বলি, বেগুন কিন্তু বেড়ে গেছে। গতকালকে যে বেগুন 25 টাকা থেকে 30 টাকা ছিল, আজকে কিন্তু সে বেগুন 40 টাকা। এমনি করে যদি আমি বলি যে শশার ক্ষেত্রে গতকালকে যেটি 18 টাকা 20 টাকা ছিল কেজি, সেই শশা কিন্তু আজকে কিন্তু আমরা দেখছি যে 40 থেকে 45 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। এমনি করে কিন্তু আসলে অন্যান্য জিনিসের তেমন দাম না বাড়লেও কিন্তু আমরা দেখেছি যে মাছের বাজারে কিছুটা দাম বেড়েছে। মাংসের বাজারে 20 টাকা বেড়েছে, অর্থাৎ গরুর মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে 720 টাকা কেজি ধরে, খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা ধরে। তবে এক লাফে বেড়েছে কিন্তু 70 টাকা, 100 টাকা বেড়েছে দেশি মুরগির দাম। 580 টাকা ধরে কিন্তু বিক্রি হচ্ছে প্রতি কেজি মুরগি। যেই মুরগি ছিল কিন্তু 480 টাকা ধরে। এমনি করে সোনালী মুরগি কিন্তু 260 থেকে 280 টাকা ধরে ছিল। সোনালী মুরগি এখন কিন্তু 300 টাকা ধরে বিক্রি হচ্ছে। অর্থাৎ আগামীকাল রমজান ঘিরে কিন্তু যে সিন্ডিকেটের কথা বলছেন, সেই সিন্ডিকেট কিন্তু বাজার কিন্তু ঊর্ধ্বমুখী হয়েছে। এমনি করে যদি তেলের কথা বলি, তেলের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে একই অবস্থা। তেল কিন্তু 7 দিন আগ থেকেই কিন্তু আমরা দেখেছি যে তেলের বাজারের যে ঊর্ধ্বগামী সেটি কিন্তু রয়েছে। এখন পর্যন্ত কিন্তু সেটি চালের ক্ষেত্রে একই ব্যাপার, মাংসের ক্ষেত্রে একই ব্যাপার। সর্বোপরি ব্রয়লার মুরগি সেটিও বিক্রি হচ্ছে কিন্তু 260 থেকে 250 টাকা কাটা যেটি মুরগি, এবং গোটা মুরগি যেটি সেটি বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা দরে। এমনি করে কিন্তু আমরা দেখছি যে আগামীকাল রোজা, সেই রোজাকে ঘিরে কিন্তু অনেকেই কিন্তু অসাধু ব্যবসায়ীরা কিন্তু আসলে আমরা দেখেছি যে তারা প্রত্যেকটি জিনিসের দাম কিন্তু হু করে বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে আপনাকে যেমনটি বলছিলেন যে বাজার মনিটরিং এর কথা, বাজার মনিটরিং আসলে এখন পর্যন্ত কিন্তু চোখে পড়েনি, যেই কারণে কিন্তু তারা বাজার কিন্তু ওইভাবে মনিটরিং করছে না। মনিটরিং না করার কারণে কিন্তু আমরা দেখছি যে আসলে হু করে বাড়ছে প্রত্যেকটি জিনিসের দাম। এদিকে কিন্তু যারা ভোক্তা রয়েছে, যারা রয়েছে ক্রেতা রয়েছে, তারা বলছে যে আসলে বাজার মনিটরিং জরুরিভাবে দরকার, নাহলে কিন্তু এই রমজান মাসকে কিন্তু রমজান ঘিরে কিন্তু তাহলে কিন্তু দাম কিন্তু অনেক কিন্তু বেড়ে যাবে। আমরা যদি কথা বলতে চাই একজন ব্যবসায়ীর সাথে, আপনার কাছে জানতে চাই যে কোন কোন জিনিসের দাম বেড়েছে। শসার দাম বেড়েছে, শসা বেগুন দুইটা জিনিসের দাম বেশি, আর কাঁচামাল যেগুলো আগের তুলনায় একই দামে আছে। আমরা কথা বলবো একজন ক্রেতার সাথে কথা বলবো। আমরা একজন জানতে চাই যে আপনার কি নিতে আসছেন? কাঁচা বাজার মাছের দাম কেমন? আমরা কথা বলবো একজন ব্যবসায়ীর সাথে। আপনার কাছে জানতে চাই মাছের দাম কেমন? স্বাভাবিক আছে, মানে রমজানের খাতিরে অল্প একটু মানে কিনতেই বেশি হচ্ছে, অল্প একটু বেশি, কেজিতে 10-15 টাকা এরকম বেশি, এইটা আর কি, এর বেশি না। মোটামুটি আপনার বাটা মাছ আগে যে 280 টাকা 200 টাকা ছিল, ওটা 200 180 এরকম চলছে। ছোটগুলা হচ্ছে 150 টাকা কেজি। মাঝারি সাইজ ছোট সাইজ রুই মাছ হলো আপনার 170 টাকা কেজি বেচতেছি। ষাটি মাছ 300 টাকা কেজি, 280 টাকা কেজি। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম আসলে গোস্তের মতো কিন্তু আসলে মাছের বাজারেও কিন্তু আসলে দাম কিছুটা বেড়েছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। বাবু, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু। এদিকে গেল বছরের তুলনায় শুল্ক কম হওয়ায় বগুড়ায় খেজুরের দাম কম। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, খেজুরের দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? এছাড়া পাশাপাশি জানাবেন রমজান মাস উপলক্ষে বাজারের কেমন দেখছেন দরদাম?
চৈতি সিয়াম সাধনার মাস মাহে রমজান। মাহে রমজানে যে কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্য ক্রেতাদের কাছে সর্বপ্রথম চাহিদায় থাকে তার মাঝে কিন্তু অন্যতম খেজুর। গত বছরের তুলনায় এবছর শুল্ক কিছুটা কমায়। একদিকে যেরকম বেড়েছে ক্রেতাদের মাঝে খেজুরের চাহিদা, অন্যদিকে কিন্তু বেড়েছে প্রতিটি দোকানেই বিক্রি। খেজুর আসলে আমদানি নির্ভর পণ্য হওয়ায় আসলে শুল্কের উপরে এর দাম অনেকটা নির্ভর করে। ইরাক, ইরান, দুবাই এবং সৌদি, মিশর সহ নানা দেশ থেকে এই বছরে কিন্তু বাংলাদেশে ঢুকেছে নানা জাতের এবং নানা মানের খেজুর, যা কিন্তু রমজানের শুরু থেকেই কিনছে সাধারণ ক্রেতারা। এবং ক্রেতাদের মাঝে এবার যেটি দেখলাম সবচেয়ে বেশি যে চাহিদা প্রতি বছরই থাকে তা হলো জাহিদি খেজুর। তাই সেই খেজুরের দামে কিন্তু প্রায় 70 থেকে 80 টাকা এবার কেজিতে কমেছে। আমরা একটু সরাসরি কথা বলবো। আমি দাঁড়িয়ে আছি স্টেশন রোডের মেসাজ সাইম ট্রেডার্সে। এখানকার যিনি স্বত্বাধিকারী রয়েছেন মক্কা প্রবাসী আব্দুল মান্নান, তার সাথে একটু কথা বলবো। এবছর খেজুরের দাম দর কেমন যাচ্ছে, বেচা বিক্রি কেমন, এবং আপনারা কি ক্রেতাদের সাধ্যের নাগালের মধ্যে খেজুর দিতে পারছেন কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আলহামদুলিল্লাহ, এবছর গত বছরের তুলনায় খেজুরের দাম অনেক কম। বিশেষ করে যেগুলি সাধারণ যে আপনার জিয়াদি খেজুর, ইরাকি যে বস্তাগুলি, আমরা এখন 125 টাকা, 30 টাকা, 38 টাকা এর নাগাল সাধ্যের মধ্যে আছে। গত বছর এটা ছিল 170 টাকা কেজির মতো। আর জায়দি যেটা ইরাকের যে 10 কেজির, এগুলি 1750, মানে 175 টাকা কেজির মতো এখন। গত বছর প্রায় ছিল 300 টাকার মতো। তো এগুলি যথেষ্ট আমদানি আছে। এগুলি ইনশাআল্লাহ এবার খেজুরের কোনো কমতির কোনো সম্ভাবনা নাই। আলহামদুলিল্লাহ মোটামুটি ভাবে প্রায় 7-এর মধ্যে ইনশাআল্লাহ। অন্যান্য যে খেজুরগুলো আছে সেগুলো কি দামে বিক্রি করছেন? এগুলি যেমন ধরেন মিশরি খেজুর বা ইয়ারে আসে, এগুলি এক্সপেন্সিভ হওয়ার কারণ, এগুলি ইয়ারে আসার কারণে কস্টিং বেশি হয়। যেমন মেজদুল আছে, মেজদুলগুলোর একটু কস্টিং বেশি। এগুলি 5,000 টাকা কার্টন আছে, 5,300, 5,800। এগুলি ধরেন এভারেজ 1200-র মধ্যেই, মানে এগুলি যেগুলি বাইয়ারে আসছে সেগুলি এইরকম দাম। জনাব মান্নান, আপনাকে ধন্যবাদ। চৈতি, আপনি শুনছিলেন এই বছর আসলে খেজুরের যে বাজার তা কিন্তু শুরু থেকে বেশ চাঙ্গা। শুধু নিম্নবিত্তদের কাছে যেরকম জাহিদি খেজুরের বিক্রি বেশি, একই সাথে মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্তরা কিন্তু এসেই তাদের প্রথম পছন্দ মরিয়ম, মবরুম, মেজদুল, আজোয়া থেকে শুরু করে নানা জাতের খেজুর। আমরা একটু কয়েকজন ক্রেতার সাথে কথা বলবো যে আসলে এই বছর তারা খেজুর কিনে কতটা স্বাচ্ছন্দ্য অনুভব করছেন এবং তারা এবছর খেজুরের দামে সন্তুষ্ট কিনা। আলহামদুলিল্লাহ, আমরা সাইম ট্রেডার্সে পাইকারি এবং খুচরা সব খেজুর সুলভ মূল্যে পাচ্ছি। আমরা সন্তুষ্ট এবং গত বছরে মানও ভালো পাচ্ছি এবং দামেও ভালো পাচ্ছি। আশা করি এখানে সকল রোজাদার মুসলমানরা সাইম ট্রেডার্সে খেজুর কিনে তারা উপকৃত হতে পারবে এবং লাভবান হতে পারবে। আল্লাহ। খেজুর তো আসলে প্রয়োজন হয় ইফতারের টেবিলে। আসলে কোথায় থেকে এসছেন এবং সাধ্যের মধ্যে খেজুর কিনতে পারছেন কিনা? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যে আমরা হচ্ছে সাইম ট্রেডার্স হাজী সাহেবের কাছে আসে অন্য দোকান থেকে আমরা এখানে অনেক কম রেটে আমরা ক্রয় করতে পারি। আমরাও জনগণের মাঝে কম রেটেও বিক্রি করতে পারি। যে হাজী সাহেব আমাদেরকে যতটুকু সম্মান করে অন্য থেকে আলহামদুলিল্লাহ এখানে আসে অনেকটা কম পাই। যে বিগত যে বছরগুলোতে আমরা খেজুর যেগুলোতে ক্রয় করছিলাম অনেক কষ্ট হয়েছিল দামগুলোতে মানুষ কিনে খাইতে, কিন্তু এবছর আলহামদুলিল্লাহ পাইকারি রেট যেহেতু কম আছে, আমরাও বাইরে কম রেটে ছাড়তে পারবো ইনশাল্লাহ। রমজান মাস উপলক্ষে আমরা যতটুকু সম্মান করতে চাই যে আল্লাহ পাক যেন আমাদেরকে এরকম সরকারি আল্লাহ পাক যেন আমাদেরকে উপস্থিত হিসাবে রাখে, যেন আমরা প্রত্যেকটা পণ্য কম দামে আমরা পাই, আর প্রত্যেকটা কম দামি পণ্য যেন আমরা মানুষের কাছে বিতরণ করতে পারি। আমরাও সুস্থ থাকবো কম দামে খাইলে, ইনশাল্লাহ বাইরের জনগণও শান্তি থাকবে, আমরাও শান্তি কামনা করি। আলহামদুলিল্লাহ। কোথায় থেকে এসছেন এবং এবছর খেজুরের দাম কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, আমি বগুড়া শাকপালা আমার বাসা। আমি গতকালকে সাইম ট্রেডার্স থেকে আমি খেজুর নিয়ে গেছি। খেজুর মান অত্যন্ত ভালো এবং মূল্য গতবার তুলনায় অনেক কম, যে কারণে আজকেও কিছু ক্রয় করার জন্য আসছি। সাইম ট্রেডার্স আসলে খুব বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান, আমরা ক্রয় এখান থেকে করি। আমি আন্তরিকভাবে
অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। চৈতি, আসলে শুনছিলেন, আপনি যদি আমার পেছনে ভিড়টা লক্ষ্য করেন, আসলে খেজুর কিন্তু একটা সময় উচ্চবিত্তদের কাছেই সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল, কিন্তু এই অঞ্চলের মানুষ খেজুর কিন্তু এখন তাদের নিত্য প্রয়োজনীয় একটি পণ্য হিসেবে ইফতারের প্লেটে কিন্তু রাখে। এবং বগুড়ার যে অন্যান্য দোকানগুলো রয়েছে, অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারাও কিন্তু এই পণ্যটি এবছর আমদানি করেছে এবং তারা কিন্তু শুল্ক কমায় অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন। আশা করছেন গত বছরে তাদের যে ব্যবসায়িক ক্ষতি হয়েছে তা এই বছর কম দামে হলেও বিক্রি করে হলেও তারা তাদের ব্যবসায়িক ক্ষতিটি পুষিয়ে নিতে পারবে। বগুড়ার স্টেশন রোডে সায়েম ট্রেডার্স থেকে খেজুরের বাজারের দাম দর নিয়ে আমার কাছে আজকে এটিই ছিল সর্বশেষ। সঞ্জু, ধন্যবাদ আপনাকে। বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সঞ্জু রায়। ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে টাঙ্গাইল শহরের ছয়ানি বাজারে অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, সেখানে এখন কি পরিস্থিতি দেখছেন জানাবেন। টাঙ্গাইলে এই ভোক্তা অধিকারের উদ্যোগে যৌথ বাহিনী এই কিছুক্ষণ আগে এই টাঙ্গাইল পাঁচানি বাজারে অভিযান চালিয়েছে ভোজ্য তেলের উপরে, এবং এই ভোজ্য তেলের এবং বোতলজাত তেল যে রয়েছে সেই তেলের বাড়তি দাম নিচ্ছে এমনটি অভিযোগে যৌথ বাহিনী এই বেলা 11টায় এই পাঁচানি বাজারে অভিযান চালিয়েছে। এবং এই অভিযান চালানোর পরেই যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিছুটা সতর্ক হয়ে গেছেন, এবং এর আগে যে ক্রেতা যারা রয়েছেন তারা বলছিলেন যে খোলা বাজারে তারা তেল কিনেছেন 200 টাকা কেজি করে এবং বোতলজাত তেল কিনেছেন তারও বেশি দামে। তবে বোতলজাত তেলের সংকট তৈরি হলেও খোলা তেলের সংকট নেই, তবে দাম বেশি থাকার কারণে যে ভোক্তা যারা রয়েছেন তারা অভিযোগ করছেন। এই অভিযোগের প্রেক্ষিতে যৌথ বাহিনী এই সকালে এই পাঁচানি বাজারে অভিযান চালিয়েছে, এবং যদিও এই অভিযানে কাউকে জরিমানা না করলেও তারা যে ভোজ্য তেলের যে ডিলার এবং খুচরা ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকে সতর্ক করে গিয়েছেন এবং বলেছেন তারা যেন বেশি দামে তারা তেল না বিক্রি করেন, এমনটি করেছেন। তবে তাদেরকে কোনো ধরনের জরিমানা করেনি। তবে এই ক্রাইসিস সমাধানে এই ভোক্তার থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই আগামীকালকে থেকেই এই বাজারে বোতলজাত তেলের সরবরাহ শুরু হবে। এরপরে ভোক্তারা তারা কাঙ্ক্ষিত মূল্যে তারা যে বোতলের যে রেট রয়েছে, যে দাম রয়েছে, সেই দামে তারা পণ্য কিনতে পারবেন। আমরা এই মুহূর্তে একটি দোকানের সামনে রয়েছি, যে দোকানটিতে ভোজ্য তেল বিক্রি করা হচ্ছে, সয়াবিন তেল, খোলা তেল। আমরা একটু জানবো যে এই তেল কত করে বিক্রি করছেন তিনি। 180 টাকা কেজি। মানে ক্রেতারা বলছেন বেশি দামে নিচ্ছেন। না, আমরা পাইকারি বেচতেছি 180, হয়তো খুচরা 5 টাকা এরকম বেশি বেচতে পারে। যৌথ বাহিনীর কি বললো আপনাদের? আমাদের বাজার এখন কি বাজারে আজকে থেকে সবচেয়ে স্থিতিশীল, মানে ভালো। কেজিতে প্রায় 10-15 টাকা কম কেজিতে। আগে 95 ছিল, এখন 80 টাকা কেজি। বোতলজাত এই কতদিন আসছিল না, এই 1 তারিখে থেকে এভেলেবল হবে, হইলে তাহলে সবাই পাবো, মানে তাদের সবাই চাহিদা মেটানো যাবে আর কি। আচ্ছা, একজন ব্যবসায়ী বলছিলেন যে এই বোতলজাত পণ্যের যে বাজার সেটি আসলে এই সংকট দেখা দিয়েছে, যে কারণে খোলা তেলের যে রয়েছে সেটির দাম কিছুটা বেশি নিচ্ছে। তবে গ্রাহক বলছেন যে এই যদি নিয়মিত মনিটরিং করা হয় তাহলে এই খোলা তেলের বাজার বা বোতলজাত বাজার যে তেলের যে দাম সেটি সহনীয় পর্যায়ে থাকবে, এমনটি ভোক্তাদের দাবি। চৈতি। অভিজিৎ, ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী অভিজিৎ ঘোষ। ইলিশ রক্ষায় পদ্মা মেঘনার 5টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা বন্ধ হয়েছে শুক্রবার মধ্যরাত থেকে। নিষেধাজ্ঞা থাকবে 30 এপ্রিল পর্যন্ত। এই বিষয়ে বিস্তারিত জানাতে চাঁদপুর ও ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, নিষেধাজ্ঞার এই সময়টা কিভাবে কাটাবেন জেলেরা? সরকারি সহায়তা তারা পেয়েছেন কিনা বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে 1 এপ্রিল থেকে মার্চ এপ্রিল 2 মাস চাঁদপুরে ইলিশ ধরার নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। ইতিমধ্যে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি আজকে অভিযানের প্রথম দিনেই কিন্তু নদীতে টহল অব্যাহত রেখেছে
কোস্টগার্ড এবং নৌ পুলিশ। আমরা ইতিমধ্যে দেখেছি নদীতে কিন্তু টহল জোরদার করেছে। সকাল থেকে জেলা টাস্কফোর্স কমিটি এবং কোস্টগার্ড নদীতে টহল দিয়েছে এবং জেলেরা কিন্তু নদীতে নামছেন না, তারা কিন্তু তাদের জাল এবং নৌকা কিন্তু ডাঙ্গায় তুলে ফেলছেন এবং ডাঙ্গায় তুলে কিন্তু তারা জাল এবং নৌকা মেরামত করছেন। আমি জেলেদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই যে দীর্ঘ সময় নিষেধাজ্ঞা, অর্থাৎ এই 2 মাসের নিষেধাজ্ঞায় কিন্তু তারা হতাশ হয়ে পড়েছেন। তারা বলছেন তাদেরকে যে পরিমাণ চাল বরাদ্দ দেওয়া হয়েছে, অর্থাৎ 40 কেজি চাল, এই চাল 2 মাস দেওয়া হবে, এটি তাদের জন্য পর্যাপ্ত নয়, অর্থাৎ তাদের জন্য এটি অপুতুল। তারা বলছেন তাদের এই সময়ে কিস্তি রয়েছে, অর্থাৎ তারা যে মৌসুমের শুরুতে ধার দেনা করে জাল এবং নৌকা মেরামত করেছেন সেই ঋণগুলো কিন্তু তাদের পরিশোধ করতে হচ্ছে। যদিও জেলা প্রশাসক এবং জেলা টাস্কফোর্স কমিটি জানিয়েছেন তারা বিভিন্ন এনজিও এবং বিভিন্ন ব্যাংকে কিন্তু তারা পত্র দিয়েছেন যাতে করে এই 2 মাস কিন্তু জেলেদের কাছ থেকে ঋণ না নেওয়া হয়। অপরদিকে জেলেরা বলছেন তাদের সংসার চালাতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। তো তারা দাবি করছেন এই যে চালের পাশাপাশি তাদেরকে যদি নগদ অর্থ প্রদান করা হয় তাহলে তারা কোনো মতে দিন কাটাতে পারবেন। অপরদিকে চাঁদপুরে যে বিশাল একটি মৎস্য অবতরণ কেন্দ্র, অর্থাৎ দেশের যে বৃহৎ একটি মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর মাছঘাট, সেটি আজ বন্ধ রয়েছে। সেখানে শুনশান নীরবতা বিরাজ করছে। এখানে ইলিশ ধরা বন্ধ থাকায় কিন্তু অন্যান্য যে দেশীয় প্রজাতির মাছ রয়েছে, সামনে আপনি জানেন আগামীকাল থেকে সারা দেশে রমজান শুরু হচ্ছে। এই রমজান মাসকে কেন্দ্র করে কিন্তু আজকে দেশীয় মাছের দাম কিন্তু বেড়ে গেছে, যেটি গত সপ্তাহে এই বাজারগুলোতে রুই এবং কাতল মাছগুলো বিক্রি হতো 350-400 টাকা, আজকে সেটি 400 এবং 500 টাকা পর্যন্ত উঠে গেছে। অর্থাৎ এই যে ইলিশের যে নিষেধাজ্ঞার প্রভাব সেটি কিন্তু বাজারে পড়তে শুরু করেছে। আর এখন যে নদীর যে অবস্থা সেটি হচ্ছে নদীতে কিন্তু এখন জাল এবং জেলে মুক্ত রয়েছে, অর্থাৎ প্রশাসন কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। তারা এই নদী তীরবর্তী এলাকাগুলোতে মাইকিং করেছেন, জেলেদের নিয়ে সভা করেছেন, সেমিনার করেছেন এবং মাইকিং করে তারা জেলেকে সচেতন করেছেন। তো এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে নিষেধাজ্ঞার সময় সর্বশেষ। আমরা এখন চলে যাব ভোলায় আমাদের সহকর্মী ছোটন সাহার কাছে। ছোটন, আপনার সেখানে সর্বশেষ অবস্থা কি আমাদেরকে জানাবেন? দেশের যে 5টি অভয়াশ্রম রয়েছে সেখানে 393 কিলোমিটার রয়েছে এই নিষেধাজ্ঞার আওতায়, অর্থাৎ এই 393 কিলোমিটারের মধ্যে 190 কিলোমিটার এড়িয়ে পড়েছে দ্বীপ জেলা ভোলার, যেখানে ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদী যার আওতায় রয়েছে। আমি রয়েছি ভোলার ইলিশা ঘাটে। যদি এই ঘাটের চিত্র দেখাতে চাই, এই ঘাটে কিন্তু একদিন আগেও কিন্তু আড়তদার, পাইকার এবং জেলেদের হাঁকডাকে মুখরিত ছিল, কিন্তু আজকে যেহেতু গতকাল মধ্যরাতে থেকে মাছ শিকার বন্ধ ছিল, তো সেই হিসেবে এই ঘাটটিতে এখন শুনশান নীরবতা বিরাজ করছে। নেই আড়তদার, নেই পাইকার, নেই জেলে, অর্থাৎ মাছ ধরা যে নিষেধাজ্ঞা সেটি মেনে চলে কিন্তু তারা তারা তীরে ভিড়েছে এবং তারা অভাব অনটনের মধ্যে পড়েছে। আমরা একটু কথা বলবো আড়তদারদের সাথে। আপনাদের জেলেরা কি জেলে পুনর্বাসনের চাল পেয়েছে কিনা? জি না, এখনো জেলে পুনর্বাসনের চাল পায় নাই এবং জেলেরা জেলেরা অলরেডি চলে আসছে। আমাদের দাবি হচ্ছে আমাদের জেলেদের যেন পুনর্বাসনের চাল এবং সাধারণ জেলেরা যেন এই অভিযানে হয়রানি না হয়, এটা যেন প্রশাসন দৃষ্টি রাখে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে জেলেদের পক্ষ থেকে আড়তদাররা যে বলছিল যে জেলে পুনর্বাসনের চাল যেহেতু তারা বেকার রয়েছেন জেলেরা, তাদের পুনর্বাসনের চালটি যাতে দ্রুত বিতরণ করা হয় সেই দাবি কিন্তু তারা তুলেছে এবং একই সাথে যে এনজিও যে কিস্তি, সেই কিস্তির টাকা উত্তোলনও যাতে বন্ধ রাখা হয়। সেক্ষেত্রে যেহেতু জেলেরা বেকার, সেই হিসাবে এটি বন্ধ রাখা হলে কিন্তু জেলেরা কিন্তু অনেকটাই সংকট দূর করতে পারবে এমনটি বলেছে। এবং একই সাথে এই যে অভয়াশ্রম রক্ষায় যে প্রশাসনের অভিযান, বিশেষ করে কোস্টগার্ড, মৎস্য বিভাগ এবং নৌ পুলিশ সহ তারা কিন্তু নেমে পড়েছে ইলিশ করতে না যায় সেজন্য তাদের যে অভিযান সেটি কিন্তু তারা পরিচালনা করছে। তবে এখন পর্যন্ত নিষেধাজ্ঞা অমান্য করার দায় এখন পর্যন্ত কাউকে কিন্তু আটক করার খবর কিন্তু এখনো
আমরা পাইনি। আমরা খবর নিয়েছি উপকূলের বিভিন্ন ঘাটগুলোতে, আমরা দেখেছি নদীগুলো এখনো বলা যায় একদম ফাঁকা, এখানে জেলে নেই এবং জাল ফালার কোনো প্রক্রিয়াও আমরা দেখিনি। অর্থাৎ বলা যায় যে প্রথম দিন জেলেরা কিন্তু এই নিষেধাজ্ঞাটি মেনে চলছে। তবে জেলেদের অভিযোগ এই দ্রুত তাদের যে পুনর্বাসনের চাল সেটি দেওয়া হলে তাদের সংকট তারা দূর করতে পারবে। তো এ ছিল আমার কাছে মেঘনা তেঁতুলিয়া নদীতে যে ইলিশের অবস্থায় মাছ শিকার বন্ধ তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ছোটন, ধন্যবাদ আপনাকে। ইলিশ রক্ষায় পদ্মা মেঘনার 5টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা বন্ধ হয়েছে শুক্রবার মধ্যরাত থেকে। এই বিষয়ে জানাতে চাঁদপুর ও ভোলা থেকে যুক্ত ছিলেন আমাদের দুজন সহকর্মী। অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে মানববন্ধন করছে সুশাসনের জন্য নাগরিক। বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তারেক রহমান ও মাওলা সুজন। প্রথমে চলে যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে। তারেক, মানববন্ধনে সুজন কি বলছেন জানাবেন বিস্তারিত। চৈতি সুশাসনের জন্য নাগরিক সুজন চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন আয়োজন করেছেন। তাদের যে দাবিটি হচ্ছে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দ্রুত সংস্কার পূর্বক একটি রাষ্ট্র অবকাঠামো নির্মাণ পূর্বক, এই দাবিটি তারা কিন্তু তুলেছে। সকাল 11টায় মানববন্ধন শুরু হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে। এই মানববন্ধনে কিন্তু চাঁপাইনবাবগঞ্জের যে সদর উপজেলা এবং অন্যান্য যে উপজেলা কমিটিগুলো আছে সেই উপজেলা কমিটির নেতৃবৃন্দরা কিন্তু এসেছে। তারা কিন্তু সকাল থেকে বক্তব্য রাখছে। তারা তাদের বিভিন্ন দাবি দাওয়াগুলো তারা তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছে। তারা এছাড়া বক্তব্যে তারা জানাতে চাচ্ছেন যে সারা দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির একেবারে অবনতি হয়েছে, চুরি, ডাকাতি, খুন, সন্ত্রাসী, ধর্ষণের মতো ঘটনা সংঘটিত হচ্ছে, এ থেকে দ্রুত যেন সংস্কার করা হয় এবং রাষ্ট্র যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করে সে বিষয়টি তারা জোর দাবি জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই সুশাসনের জন্য নাগরিক সুজন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আসলাম কবিরের সাথে। জি, আপনি একটু বলবেন আমাদেরকে আজকের মানববন্ধনের উপলক্ষ কি আপনাদের? ধন্যবাদ আপনাকে। সারা দেশে যে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটেছে, ছিনতাই, ধর্ষণ, রাহাজানি যে শুরু হয়েছে, এটার প্রতিবাদে আজকে আমরা এই মানববন্ধন, এবং পাশাপাশি যে সরকার যে একটা 6টি সংস্কার কমিশন তৈরি করেছে, এই কমিশনের রিপোর্টের মাধ্যমে একটা যেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, সেটার দাবিতে আমরা আজকে এই মানববন্ধন করছি। আপনাদের কি বার্তা থাকবে চাঁপাইনবাবগঞ্জ থেকে? আসলে আমাদের চাঁপাইনবাবগঞ্জ তো এটা আজকে গোটা বাংলাদেশেই সুজনের একসাথে কর্মসূচি চলছে। আমরা একসাথেই কর্মসূচি পালন করছি। স্থানীয়ভাবে আমাদের এখানে যে সমস্যাগুলো আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে নাগরিকদের যে অধিকার, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। এগুলো নিয়ে আমরা আজকে দাবি জানাবো। ধন্যবাদ। যে আমরা একজন চিকিৎসককে দেখতে পাচ্ছি, আপনি একটু বলবেন এই যে সারা দেশে খুন, সন্ত্রাসী কার্যক্রম কিন্তু অব্যাহত রয়েছে, সেক্ষেত্রে আপনারা কি বলবেন? আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে ফ্যাসিবাদী সরকার যাওয়ার পরে বর্তমানে যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতির অবনতি ঘটেছে, এটা আমরা কামনা করি নাই। আজকে দেখা যাচ্ছে প্রকাশ্যে অস্ত্র নিয়ে কেউ মাস্তানরা ঘুরে বেড়াচ্ছে, চাঁদাবাজি চলতেছে, দখলবাজি চলতেছে, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড দখলবাজি চলতেছে। কিন্তু আমরা সেইখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা থাকার কথা ছিল, দুঃখজনকভাবে সেই ভূমিকাগুলো আমরা দেখতে পাচ্ছি না। আজকে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটেছে, সেখান থেকে উত্তরণের জন্যই আমরা আজকে সুজনের ব্যানারে এখানে দাঁড়াইছি। সাথে সাথে সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যে সরকার যে 6টি সংস্কার কমিশন করেছে, সংস্কার কমিশনের প্রস্তাবগুলো জনসম্মুখে নিয়ে এসে সেগুলো বাস্তবায়ন করে রাষ্ট্রের যে ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত যে প্রতিষ্ঠানগুলো ছিল, সেগুলোকে যেন কার্যকর বা কর্মক্ষম করে তোলে এবং দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেন একটি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, সেটা আমরা কামনা করতেছি। ধন্যবাদ। জি চৈতি, আপনি শুনছিলেন কি চাঁপাইনবাবগঞ্জের সুশাসনের জন্য নাগরিক সুজনের যারা নেতৃবৃন্দ আছে তাদের আমরা বক্তব্য শুনছিলাম। আমরা এবারে একটু যেতে চাই নোয়াখালীতে। নোয়াখালীতে আমাদের জন্য অপেক্ষা করছেন সুমন। যে সুমন, আপনি জানাবেন নোয়াখালীর পরিস্থিতি কি?
তারেক, আপনি বলছিলেন চাঁপাইনবাবগঞ্জের কথা, আমি যদি আপনার মতো বলতে চাই যে সারা দেশের কেন্দ্রীয় কমিটির প্রোগ্রামের অংশ হিসাবে আজকে নোয়াখালীতে সুজনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন দাবিতে। তা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মানববন্ধনে যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ সংবাদকর্মী, গণমাধ্যম কর্মী সহ যে এনজিও কর্মী, উন্নয়ন কর্মী, মানবাধিকার কর্মী সহ সবাই অংশগ্রহণ করছে এই মানববন্ধনে। তা আপনাকে একটি অংশ দেখিয়ে রাখছি যে প্রথম থেকে যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি একটি যে গণদাবিতে পরিণত হয়েছে। তারা সচেতন সংগঠিত সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্র রক্ষা পাবো যে স্লোগানে অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে মানববন্ধন তারা করছেন। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো সুজনের নোয়াখালী সভাপতি অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রসুল মামুনের কাছে। আমি তার কাছে জানতে চাইবো আপনারা কি কি দাবিতে মানববন্ধন করছেন এবং সরকারের কাছে আপনাদের কি দাবি রয়েছে। ধন্যবাদ। আমরা প্রায় আধা ঘন্টারও বেশি এই নোয়াখালীর প্রেস ক্লাবের সামনে আমাদের সুজনের কেন্দ্রীয় কমিটি ঘোষিত আর সারা দেশব্যাপী একই সময়ে প্রত্যেক জেলায় যে মানববন্ধন, সেই মানববন্ধন কর্মসূচি আমরা পালন করছি। আমাদের এই মানববন্ধন কর্মসূচির প্রধানতম বিষয় হচ্ছে আজ দেশে ক্রমাগতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের তুলনায় অত্যন্ত নাজুক অবস্থার দিকে ধাবিত হচ্ছে। আজকে দেশের সর্বত্র চুরি, ডাকাতি, রাহাজানি, নির্যাতন, খুন, ধর্ষণ, শ্লীলতাহানি এই জাতীয় অপরাধ ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। এই যে অপরাধ বেড়ে যাচ্ছে, এই অপরাধগুলো নির্মূলের কার্যকর কোনো ব্যবস্থা প্রশাসন অথবা আইন শৃঙ্খলা বাহিনী কার্যকর অর্থে আমরা এখনো দেখছি না। যার কারণে আমরা অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত যেন উন্নতি সাধিত হয়, সেই লক্ষ্যেই সারা দেশব্যাপী আমরা এই কর্মসূচি ঘোষণা করেছি। এর পাশাপাশি যেই বিষয়টি আমরা আজকের এই মানববন্ধনের মাধ্যমে আমরা জনগণের নিকট, দেশবাসীর নিকট, সরকারের নিকট আমরা উপস্থাপন করতে চাই, সেটি হচ্ছে দেশে যে সংস্কারের দাবি ছিল এবং সংস্কারের যে প্রস্তাবনাগুলো এসেছে তার মধ্যে প্রায়োরিটি বেসিসে সংস্কারগুলো অনতিবিলম্বে তারা সেটা বাস্তবায়ন করা হোক এবং সেটাকে সমস্ত সংস্কার একসাথে বাস্তবায়ন করে দেশে গণতন্ত্রের দিকে ধাবিত হবে। সেটা একটা এই জাতীয় আশা আকাঙ্ক্ষা যদি কেউ ধারণ করে থাকে তাহলে নিশ্চয়ই সেটা দেশবাসীর জন্য কখনো সুফল হবে না। সুতরাং আমরা একদিকে সংস্কার বাস্তবায়ন চাই, অন্যদিকে গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ পাক, দেশের রাজনীতি কলুষ মুক্ত হোক, গণতান্ত্রিকভাবে প্রত্যেকটি রাজনৈতিক দল পরিচালিত হোক, ক্ষমতায় যখন যা যেভাবে থাকবেন তারা যেন কোনো রাজনৈতিক দলকে আনুকূল্য প্রদর্শন না করেন, সেই বিষয়টি আমরা সর্বাগ্রে গুরুত্ব দিতে চাই। পাশাপাশি রাজনীতিতে আজকে অতীতের যে কোনো সময়ের তুলনায় ধর্মের ব্যবহার ক্রমান্বয়ে বাড়ার চেষ্টা করছে, অপচেষ্টা চলছে। রাজনীতিতে এই ধর্মের ব্যবহারকেও আজকে নিষিদ্ধ ঘোষণা করার আমরা দাবি জানাই। ফলশ্রুতিতে সার্বিকভাবে আমরা আজকে সুজনের পক্ষ থেকে দেশের ক্রমবর্ধনশীল এই দাবিগুলোকে নিয়ে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করছি। ফলে আমরা যেইটুকু দাবি সর্বশেষ করতে চাই, আমরা চাই গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ পাক, সরকার কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলকে পক্ষপাতিত্ব না করুক, গণতন্ত্র তার নিজস্ব ধারায় অগ্রসর হোক, জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং দ্রব্যমূল্য, বিশেষ করে কাল থেকে যে রমজান চলছে সেই রমজানে। ধন্যবাদ আপনাকে। আসলে তিনি যেমনটি বলতে চেয়েছেন যে অবিলম্বে যে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি, একটু উন্নতি করার জন্য তিনি সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন। এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ চৈতি। সুজন, ধন্যবাদ আপনাকে। চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালী থেকে যুক্ত ছিলেন আমাদের দুজন সহকর্মী। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফ করছেন ডিবি প্রধান। আমরা এখন সেখানে যুক্ত হচ্ছি। বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে, আবার কিছু ফ্যাসিস্ট পতিত রাজনৈতিক শক্তি তাদের ইন্ধন দিয়ে অপরাধ কার্যক্রমে জড়িয়ে দিচ্ছে। বিভিন্ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর কথা আমরা শুনতে পাচ্ছি। তাদের বিরুদ্ধে আমরা অল আউট অ্যাকশনে যাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আইন শৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনী সারা দেশে তৎপরতা বাড়িয়েছে। অন্যান্য নিরাপত্তা বাহিনীও মাঠে আছে। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমাদের অহংকার বাংলাদেশ সেনাবাহিনী।
আমরা বিভিন্ন গোয়েন্দা তথ্য দিয়ে তাদের সহায়তা করছি, যা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। প্রিয় গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ, আপনারা দেখছেন মহানগরীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আমাদের কাজ হচ্ছে গোয়েন্দা নজরদারি শক্তিশালী করা। আমরা সে বিষয়টিতে গুরুত্ব দিচ্ছি। আমরা আশা করি কিছুদিনের মধ্যে আপনারা আরো ভালো অবস্থান দেখতে পাবেন, সে প্রত্যাশা করছি। জনসাধারণের প্রতি আমাদের আহ্বান, এখন ডিবি পরিচয়ে কেউ গোপনে তুলে নেওয়া বা সিভিল পোশাকে তল্লাশি এই ধরনের কার্যক্রম কেউ করলে আমাদেরকে অবহিত করবেন। পাশাপাশি নাশকতা করতে পারে এমন কোনো তথ্য থাকলে ডিবিকে সহায়তা করুন। আপনাদের পরিচয় গোপন রেখে, সম্পূর্ণ নিরাপদ রেখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এ দেশ আপনার, আমার, সকলের। দেশে শান্তি থাকলে শান্তি থাকবে জনমনে। দেশকে নিরাপদ রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসাধারণকেও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। গুরুত্বপূর্ণ মামলা তদন্ত থেকে আরম্ভ করে চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় নিয়ে আসতে আমরা বদ্ধপরিকর। তারই অংশ হিসাবে ইতিমধ্যে ডিবি কর্তৃক উল্লেখযোগ্য সংখ্যক ছিনতাইকারী, ডাকাত ও অভ্যাসগত অপরাধীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গুণগত মান বজায় রেখে এবং অপরাধের গুরুত্ব বিবেচনায় ডিবি কাজ করে থাকে। আমাদের কাজে যেমন সক্রিয়তা আছে, তেমনি নিশ্চিত করা হয়েছে স্বচ্ছতা ও জবাবদিহিতা। আমরা যেমন সাধারণ মানুষের ভরসার আশ্রয়স্থল হতে চাই, তেমনি অপরাধের জন্য হতে চাই আতঙ্ক। সে মূলনীতি নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। ছোট অপরাধ বড় অপরাধের জন্ম দেয়, তাই যে কোনো অপরাধ ও অপরাধের ক্ষেত্রে আমরা নিয়েছি জিরো টলারেন্স নীতি। চুরি, ছিনতাই, ডাকাতি রোধে ডিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকের থাবা থেকে রক্ষা করতে প্রতিনিয়ত পরিচালনা করা হচ্ছে মাদক বিরোধী অভিযান। চিহ্নিত সন্ত্রাসী হোক বা যে কোনো অপরাধী হোক, ডিবির জালে তাদের ধরা পড়তেই হবে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকি তৈরি করে এদেরকে আমরা বিন্দুমাত্র ছাড় দিব না। পবিত্র মাহে রমজানে নগরবাসী যেন নিরাপদে ইবাদত বন্দী করতে পারেন, সেই জন্য ডিবির কার্যক্রম আরও বেগবান করা হয়েছে। আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, নগরবাসী এ সময় অধিকতর নিরাপদ ও স্বস্তির পরিবেশে থাকবেন। যে কোনো প্রয়োজনে ডিবি আপনাদের পাশে রয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ মোতাবেক নগরবাসীর শান্তি শৃঙ্খলা রক্ষায় আত্মনিয়োগ করব, এই প্রত্যাশায় আমার বক্তব্য শেষ করলাম। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছিলেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। আমরা এতক্ষণ সেখানে যুক্ত ছিলাম। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে আলামিন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ। পরশ, আলামিনের স্বজনদের কি অবস্থা দেখছেন, এ নিয়ে কি বলছে বিজিবি, জানাবেন। হ্যাঁ, আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তে যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি যুবক আলামিন নামে নিহত হয়েছে। গতকাল শুক্রবারে কিন্তু এই ঘটনাটি ঘটে সীমান্তে কাছাকাছি। তো আলামিন যে বাইক ইউনিয়নের পটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। তো নিহত আলামিনের মরদেহ কিন্তু ভারতের একটি হাসপাতাল রয়েছে আমরা জানতে পেরেছি। এখন কিন্তু তার মরদেহ ফেরত দেওয়া হয়নি। তো দুপুরের দিকে বাংলাদেশের যে বিজিবি রয়েছে এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সাথে পতাকা বৈঠকের পরে কিন্তু জানা যাবে তার মরদেহ কখন হস্তান্তর করা হবে। তো কসবা উপজেলা যে নির্বাহী কর্মকর্তা তিনি আমাকে জানিয়েছেন যে গতকাল শুক্রবার রাতে যে আলামিন সহ কয়েকজন যে এসে পটিয়া সীমান্তে তারা করছিল, তো এই সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা চোরা কারবারির সন্দেহে যে আলামিনকে গুলি করে। পরে গুলিবিদ্ধ অবস্থায় আলামিনের মরদেহ কিন্তু ভারতীয় একটি হাসপাতালে নিয়ে যায়, সেখানে কিন্তু সে মারা যায়।
তো এখনো কিন্তু তার মরদেহ হস্তান্তর করা হয়নি। পতাকা বৈঠকের পরে সিদ্ধান্ত আসতে পারে। তো আলামিনের পরিবারের লোকজন আমাকে জানিয়েছে যে আলামিন মূলত গরু নিয়ে যাচ্ছিলেন গরু চড়ানোর জন্য। এই সময় তার গরু ওই সীমান্তের কাছাকাছি চলে গেলে তাকে বিএসএফ গুলি করে বলে তার পরিবার জানায়। তারা সরকারের কাছে তার বিচার দাবি জানিয়েছেন। এছাড়া তার যে মরদেহটি যেন কাছে ফেরত দেওয়া হয় এটি কিন্তু দাবি জানিয়েছেন। তো সবশেষ যদি আমি বলে রাখি যে এই যে পটিয়া সীমান্তটি এটি কিন্তু একটি মাদক প্রবণ এলাকা। এই সীমান্তটি কিন্তু প্রায় সময় কিন্তু বিভিন্ন যে ভারতীয় যে পণ্য কিন্তু আসে অবৈধভাবে। তো এই বিষয়ে বিজিবি কিন্তু তাদের পক্ষ থেকে কিন্তু জোরদার টহল রেখেছে। তারা কিন্তু প্রায় সময় এগুলো যে ভারতীয় যে অবৈধ পণ্য আসে তারা কিন্তু জব্দ করে থাকেন। তো বিজিবির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে যে তার মরদেহটি যেহেতু ভারতে রয়েছে, তারা ওই দেশের যে এই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাথে তারা যোগাযোগ করার চেষ্টা করছেন যত দ্রুত তাদের সাথে পতাকা বৈঠক করে তার মরদেহটি যদি ফিরিয়ে আনা যায়। তো এ ছিল আমার কাছে সর্বশেষ। পরশ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী নূর পরশ। রমজান উপলক্ষে ময়মনসিংহে টিসিবির ট্রাক সেলে 5টি পণ্য বিক্রি শুরু হয়েছে। এই নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। কথা বলবো তার সাথে। ইলিয়াস, টিসিবির এবারের পণ্যে কি কি ধরনের পণ্যগুলো পাওয়া যাচ্ছে, নিম্নবিত্তদের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে কিনা জানাবেন। পঞ্চম দিনের মতো আজকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। যদিও এখন পর্যন্ত টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু করতে পারেনি ডিলাররা, তারা কিন্তু সেই পণ্য প্রসেসিং কার্যক্রম এখনো পর্যন্ত সম্পূর্ণ করতে পারেনি। আমি এখন রয়েছি ময়মনসিংহের টিসিবি কার্যালয় এলাকায় রয়েছি। সেখান থেকে ডিলাররা কিন্তু মাল সংগ্রহ করে তারা যে পণ্য প্রসেসিং কার্যক্রম সেটি কিন্তু এখনো পর্যন্ত করছেন। অর্থাৎ সেই প্রসেসিং কার্যক্রম এখানে শেষ হলে সেটি কিন্তু তারা তাদের নির্দিষ্ট স্থানে গিয়ে কিন্তু সেই পণ্যগুলো বিক্রি করবেন, সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন এখানকার যে ডিলার রয়েছেন তিনি কিন্তু জানিয়েছেন। অর্থাৎ আমরা দেখছি যে পঞ্চম দিনের মতো আজকে পণ্য বিক্রি শুরু হলেও বিগত 4 দিনে পণ্য বিক্রি করা হয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে। সেখানে কিন্তু যারা সুবিধাভোগী রয়েছেন তারা কিন্তু অনেকেই উপস্থিত হন। অর্থাৎ নির্ধারিত পণ্য থাকার কারণে কিন্তু অনেকেই পণ্য ক্রয় করতে না পেরে কিন্তু অনেকেই ক্ষোভ প্রকাশ করেন, সেই বিষয়টিও আমরা লক্ষ্য করেছি। যদিও ডিলাররা বলছেন যে তাদেরকে কিন্তু নির্দিষ্ট করে 200 জনকে পণ্য দেওয়ার যে ব্যবস্থা সেটি কিন্তু প্রতিনিয়ত করা হচ্ছে। অর্থাৎ আমরা এই বিষয়টি নিয়ে টিসিবির আঞ্চলিক কার্যালয়ের যে পরিচালক যুগ্ম পরিচালক রয়েছেন জামালউদ্দিন আহমেদ, আমরা কিন্তু তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি বলছেন যে প্রতিদিন অর্থাৎ রমজান উপলক্ষে প্রতিদিন কিন্তু 10টি ট্রাকের মাধ্যমে এই টিসিবির পণ্য অর্থাৎ খেজুর, চিনি, ডাল, বুট এবং তেল কিন্তু বিতরণ করা হবে। অর্থাৎ 5টি পণ্য কিন্তু 590 টাকা প্যাকেজে কিন্তু এই পণ্যগুলো বিক্রি করা হচ্ছে। অর্থাৎ এতে করে কিন্তু সাধারণ ভোক্তা যারা রয়েছেন তাদের মধ্যে যে স্বস্তি সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। আপনাদের এই পণ্য প্রসেসিং কার্যক্রম শুরু হয়েছে, এইটা কখন নাগাদ আপনারা? আর আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমরা স্পটে চলে যাবো। ওই স্পটে যাই আমরা মালগুলো দিব। এখানে আমরা প্যাকেটিং করতেছি, কারণ ওইখানে গেলে অনেক সমস্যা হয়। যাতে এই সমস্যাটা না হয় তাই আমরা এখানে প্যাকেটিং করে জাস্ট ওই জায়গায় যাই আমরা শুধু পণ্যটা বিক্রি করব। তাই ওইখানে যদি আমরা পণ্য প্যাকেটিং করতে যাই অনেক মারামারি হুড়াধুরি হয়, অনেক জনগণ আমাদের গাড়িতে ওইটা পড়ে, তাই আমাদের অনেক সমস্যা হয়। তাই কারণে আমরা এখানে প্যাকেটিং করে নিয়ে চলে যাবো। আর আধা ঘন্টা সময় লাগবে। কি কি পণ্য দেওয়া হচ্ছে এখানে? তেল, চিনি, ডাল, খেজুর আর বুট দেওয়া হচ্ছে, ছোলা বুট। শুনছিলেন যে তারা বলছিলেন যে পণ্য নিতে কিন্তু মানুষের মধ্যে যে হুড়োহুড়ি সেই অবস্থা থেকে কিন্তু তারা দূরে থাকতে কিন্তু এই নির্দিষ্ট স্থানে কিন্তু তারা পণ্য প্রসেসিং যে কার্যক্রম সেটি কিন্তু তারা শুরু করেছেন। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই তারা তাদের ট্রাকে করে এই টিসিবির পণ্য কিন্তু তারা নির্দিষ্ট স্থানে নিয়ে যাবেন এবং সেখানেও আমরা দেখেছি যে যারা সুবিধাভোগী রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন। অর্থাৎ সকাল থেকেই তারা অপেক্ষা করছেন, পণ্য নিয়ে গেলেই কিন্তু তারা ক্রয় করবেন, সেই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ময়মনসিংহ থেকে আরো যুক্ত ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ।
রাজবাড়ী গোয়ালন্দের বিভিন্ন এলাকায় অবৈধভাবে আবাদি জমির মাটি খনন করে স্থানীয় ইটভাটা ও ভরাট কাজে ব্যবহার করা হচ্ছে। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। কথা বলবো তার সাথে। শামীম, আবাদি জমির মাটি খনন রোধে প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে কিনা জানাবেন। ধন্যবাদ চৈতি। আপনি যেমনটি জানাচ্ছেন যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় একাধিক জায়গায় অবৈধভাবে মাটি খনন করছে, আর এই সকল মাটি ইটভাটা ও বিভিন্ন ভরাট কাজে ব্যবহার হচ্ছে। তো আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী জেলার দৌলতদিয়া একটি জায়গা, সেই চর এলাকায়। সেই চর এলাকার যে জায়গাটি রয়েছে সেই পদ্মা নদীর পাড়ে, সেই পদ্মা নদীর পাড় এলাকায় এখানে শত শত বিঘা আবাদি জমিতে, যেখানে আবাদি জমি হচ্ছে সেখান থেকে কিন্তু অবৈধভাবে মাটি কেটে এখানে ডেজার বা বেকু দিয়েও কিন্তু মাটি কাটা হচ্ছে। সে মাটি কাটার কিন্তু বিভিন্ন ইট ভাটায় যাচ্ছে, পাশাপাশি যাচ্ছে বিভিন্ন ভরাট কাজে। আমি মাটি যারা কাটে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন এই জায়গা থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরেও কিন্তু তারা বিভিন্ন এলাকায় মাটি আমাদেরকে নিশ্চিত করেছেন যে সন্ধ্যার পরে মাটিটি বেশি হয়। ট্রাকে শত শত ট্রাক কিন্তু এখান থেকে মাটি গুনে চলে যাচ্ছে। পাশেই কিন্তু দেখা যাচ্ছে একটা নদী, সেই নদীর এলাকাবাসী যারা আবাদি জমি রয়েছে তারা কিন্তু ভাঙন আতঙ্কে রয়েছে। তারা কিন্তু এলাকায় যে জমির মালিক রয়েছে তারা কিন্তু বলছেন যে মাটি যারা কাটে তারা কিন্তু প্রভাবশালী হওয়ার কারণে তাদেরকে প্রতিবাদ করতে পারে না। আর এই যে প্রতিদিন ডিজার্ট বা বেকু দিয়ে যে মাটি গুনেন কাটা হচ্ছে বা এই মাটি গুনেন কিন্তু তারা বাধা দিতে গেলে তাদেরকে নানা প্রকার হয়রানি করা হয় বলে তারা জানিয়েছেন। এবং অনেক জমি কিন্তু এখানে যে বিষয়টি বলছেন যে এখানে এই সকল জমিতে কিন্তু শত শত একর জমিতে কিন্তু বিভিন্ন প্রকার আবাদ হচ্ছে, কিন্তু পাশেই কিন্তু দেখা যাচ্ছে শত শত একর জমিতে আবাদ হচ্ছে। কিন্তু এই যে আবাদি জমিগুলো কিন্তু প্রতিনিয়তই কমে আসছে বা ধ্বংস হয়ে যাচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন। কিন্তু এই বিষয়টি স্থানীয় যে প্রশাসন রয়েছেন সেই প্রশাসনিক কিন্তু সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে সেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব রয়েছেন। তারা কিন্তু এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই যাবৎ কিন্তু তারা মাঝে মধ্যে দুই একটি অভিযান করে, কিন্তু অভিযান করলেও কিন্তু প্রতিনিয়তই দেখা যায় যে মাটি যারা খনন করে বা মাটি যারা কাজ করছে কিন্তু তারা কিন্তু প্রতিনিয়তই এই ভরাট কাজের জন্য মাটিগুলো নিয়ে যাচ্ছে বলে তারা এলাকাবাসী জানাচ্ছেন। আর এই সকল যে ট্রাকগুলো যাচ্ছে, যেখানে যাচ্ছে সেখানে যে রাস্তা দিয়ে যাচ্ছে সে রাস্তা কিন্তু অকাজ হয়ে যাচ্ছে বা ধ্বংস হয়ে যাচ্ছে। এলাকাবাসীর কিন্তু নানা প্রকার অভিযোগ করেছেন যে প্রতিনিয়ত মাটি খনন করার কারণে সাধারণ মানুষের কিন্তু নানা প্রকার দুর্ভোগ হচ্ছে এবং এলাকার কিন্তু রাজবাড়ী জেলার কিন্তু আবাদি জমি কমে আসছে। তো এলাকাবাসীর দাবি অচিরেই কিন্তু এই মাটি খননটা বন্ধ হবে বলে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি করছে। তো এই ছিল রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার মাটি খননের সর্বশেষ সংবাদ। চৈতি। শামীম, ধন্যবাদ আপনাকে। রাজবাড়ী থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। কথা বলছিলাম তার সাথে। এবং এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।